আর কারুর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই এখান থেকে আমাকে সরাবে। দেখি কে আছে মার্কেটে, এখানে আসুক, সেটা দেখাবো আমার মতো। এবং আমি এখানে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, এখানে কারুর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরাবে। দেখুন, এই ধরনের মানে গুন্ডামি ল্যাঙ্গুয়েজ দয়া করে আমার সামনে করবেন না, কারণ এগুলোর কোনো উত্তর দেওয়ার প্রয়োজনীয়তাই আমি মনে করছি না। এটা একটা পলিটিশিয়ানের থেকে কাম্য। তিনি কোন পজিশনে যাচ্ছেন, তাকে কি কোনো মানে ক্রিমিনাল ইউনিটের নেতা ফেতা হিসেবে ভোট দেওয়া হচ্ছে, গুন্ডা মাফিয়া হিসেবে ভোট দিচ্ছি আমরা? যারা ভোট দিচ্ছেন তারা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলছেন। এই 14 গোষ্ঠী দেবে না, কে মার্কেটে আছে, এগুলো কাদের থেকে মানায়? পাড়ার যারা গুন্ডা বদমাস মাফিয়া আছে তাদের যদি উনি গ্যাংস্টার ফ্যাংস্টার হতেন আমরা এই ভাষাগুলো অ্যাকসেপ্ট করতাম, তাদের থেকে এগুলো কামনা করি। একজন এমএলএর থেকে এই ভাষার চ্যালেঞ্জ, হ্যাঁ রাজনৈতিক চ্যালেঞ্জ হবেই, অসুবিধা নেই। আমরা এর আগেও দেখেছি পলিটিক্যাল ব্যাটেল হবে, পলিটিক্যাল মিম হবে, পলিটিক্যাল কার্টুন হবে, এটা তো প্রথম নয়। পৃথিবীর বড় বড় দেশেও একই জিনিস হচ্ছে। কিন্তু এই অসভ্য আক্রমণ, এইগুলো কোনো সভ্যভদ্র মানুষের লক্ষণ নয়। এগুলো ওনার রাজনৈতিক কুশিক্ষা বলে আমি মনে করি। উনি যা পারেন বলুন, আমি কোনো উত্তর দিতে চাই না। মানুষ ভোট দেবেন, রেজাল্ট এলে আমরা দেখবো কে। তুমি বরানগর থেকে এবারে অমুক জায়গায় গিয়ে কাজ করো, কারোর ক্ষমতা নেই এখান থেকে আমাকে সরাবে। এসে দেখে নিক, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আগামী দিনও এখানেই দাঁড়িয়ে থাকবো। আমার নাম সায়ন্তিকা ব্যানার্জি। বাঁকুড়া থেকে তো সরে এলেন কেন? আমি তো আগে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, উত্তর দিতে পারেনি। এত ভালো নাকি উনি সংগঠন করতেন, বাঁকুড়ায় নাকি কী সব বলেছিলেন, মাটি কামড়ে টামড়ে পড়ে থাকি ইত্যাদি করি। এখানে এলে মানে উনি বাঁকুড়া থেকে এখানে চলে এলেন কেন? বাঁকুড়ায় যখন থেকেছেন কাজ করতেন, মানুষের কাজ করবার জন্যে কোনো এমএলএ বা এমপি হতে হয় না। উনি নিজের মতো করে অনেক কাজ করতে পারতেন। ভারতবর্ষে এরকম অনেক পদ্মভূষণ প্রাপ্ত ব্যক্তিও রয়েছেন, ভারতরত্ন প্রাপ্ত ব্যক্তিও রয়েছেন, যারা দিনের পর দিন, এমনকি ইউনাইটেড নেশনের বহু পিসকিপার অর্গানাইজেশনের বহু মানে সেনাবাহিনীর লোকও রয়েছেন, যারা দিনের পর দিন উইদাউট এনি পজিশন তারা মানুষের কাজ করছেন। উনি লেজিসলেটিভ অ্যাসেম্বলির বা টিকিটের জন্য দাঁড়িয়েছেন, সেটা ওনার রাজনৈতিক অভিসন্ধি। মানুষের কাজটাই একমাত্র ওনার ইন্টেনশন নয়, তার পেছনে অন্যান্য ইন্টেনশন নিশ্চয়ই রয়েছে, না হলে উনি দাঁড়াতেন না। তো সেক্ষেত্রে উনি দাঁড়িয়েছেন, ভালো করেছেন। কিন্তু এই ধরনের অভব্য ভাষায় লোককে অসম্মান করবেন না, এটা নাগরিকদের অসম্মান। বড়নগর এলাকায় আপনি বলছেন কারোর বাবার ক্ষমতা নেই, দাদুর ক্ষমতা নেই, একই ধরনের ভাষার প্রয়োগ। আপনি জানেন কত মানুষ, বড়নগর একটা শিক্ষিত জায়গা, অত্যন্ত কালচারালি এনরিচড একটা জায়গা। আমার নিজের পারিবারিক ভিটে রয়েছে সেখানে, আমি জানি যে সমৃদ্ধ জায়গা। মানুষ যাকে ভোট দেওয়ার দেবে। আপনি যদি মনে করেন যে আপনার সংগঠন শক্তিশালী, আশা করব আপনাকে রিগিং টিগিং করতে হবে না, আবার ওই ব্যালট খেয়ে নেন, যা করেন আর কি, যা আপনার থেকে এক্সপেক্টেড, বাক্স নিয়ে দৌড়ান, বুথ দখল করেন, মানুষকে ভোট দিতে দেন না, সেইগুলো যদি আপনাদের করতে না হয়, মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন, আপনাকে যদি তারা ভরসা করেন, তারা ভোট দিয়ে আপনাকে জেতাবেন। বাংলার মানুষ, বরানগর মানুষে জানে যে মোদিজির গ্যারান্টিতে কিন্তু গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি। মমতা ব্যানার্জির ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 হয়ে গেছে, 1200 হয়ে গেছে। তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মুখে ছামাটা আমরা 4 তারিখে ঘষবো, যখন সবুজ আবির মেখে আমরা ঘুরবো। হ্যাঁ, অনেক কথাই দিয়েছিলেন, কোনো কথাই পূর্ণ হয়নি। অনেক কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে বলুন যে ওই যে সততার প্রতীক যে ট্যাগলাইনটা শুরু করেছিলেন, সেই ট্যাগলাইনটা ফিরিয়ে আনতে, সেটাও ওনার দেওয়া কথাই ছিল যে সিপিএমের যে করাপ্টেড গভর্নেন্স, সেইখান থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস একটা সততার প্রতীক হিসাবে অ্যাপিয়ার করবে। তাহলে কথা দিয়ে যদি কথা রাখতে হয়, তাহলে আজও আমি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এক্সপেক্ট করব যে তিনি তার ক্যাম্পেনের মধ্যে এই ট্যাগটা রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজও সততার প্রতীক। সেই ট্যাগলাইনটা যাতে মুছে দিতে না হয়। তাই বলবো, আপনারা নির্লজ্জ বেহায়ার মতো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে, একজন মহিলাকে অপমান করবেন না দয়া করে। নিজেদের পরিবারে যারা মহিলারা রয়েছেন তাদের যদি একটু সম্মান আপনারা করে থাকেন, তাহলে কোনো মহিলাকে অসম্মান করবেন না। দেখুন, মহিলাদের অপমান তো তখনও করা হয় যখন ধর্ষণের পরে চিফ মিনিস্টার দাঁড়িয়ে বলেন যে ও লাভ অ্যাফেয়ার ছিল কি, প্রেগনেন্ট ছিল নাকি, এই সমস্ত বললে কোনো মহিলার, একজন ধর্ষিতা মেয়ের বা মায়ের সম্মান বাড়ে না, উল্টে তাকে আরও অসম্মানই করা হয়। সেই বোধহয় ওনার নেই। সন্দেশখালিতে যখন বলেন এই বিভিন্ন যে টাকার বিনিময়ে নাকি বিক্রি হয়ে গেছে সন্দেশখালির মেয়েরা, তখনও তাদের সম্মানহানি হয়। তো দয়া করে আপনাদের থেকে মেয়েদের বা মহিলাদের কিভাবে সম্মান করা উচিত, সেই পাঠটা আমি অন্তত নেওয়া প্রয়োজন বলে মনে করছি না। তার কারণ, হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আপনাদের দলের নেতামন্ত্রীরা যেভাবে মহিলাদের যে ভাষায় আক্রমণ করেন, আপনারা মহিলাদেরকে যেভাবে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখেন, ব্যবহার করেন মানুষদেরকে, মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্যে ওই ইনসেন্টিভ দেওয়া ছাড়া আর কিছুই করেন না, সেই রকম একটি গভর্নমেন্ট বা সেই রকম একটি পলিটিক্যাল আইডিওলজি আছে যে মানুষের,
তাদের থেকে যারা ধর্ষণকে ছোট ঘটনা বলে, লাভ অ্যাফেয়ার বলে, সন্দেশখালীকে বিক্রি হয়ে যাওয়া মেয়ে বলেন, রেখা পাত্রর কতটুকু স্থাবর সম্পত্তি আছে, সে কতটুকু পড়াশোনা জানে, সেই নিয়ে তাকে অপমান করেন, এই সমস্ত জিনিসপত্রগুলো যখন আমরা দেখি তখন আমাদের মোটেই বিশ্বাস হয় না যে আপনারা আসলে মহিলাদের কথা ভাবেন। আপনারা সেই সমস্ত মহিলাদের নিয়েই ভাবিত যারা আপনাদের ভোট ব্যাংকে রিফ্লেক্ট করে। আজকে আমার বাবা 35 বছর কলকাতা পুলিশে চাকরি করেছে মাথা উঁচু করে, কারো বাড়িতে গিয়ে এক গ্লাস জল গড়িয়ে অবধি খায়নি। আমার বাবাকে কলকাতা পুলিশে উঁচু পদের থেকে কনস্টেবল পর্যন্ত সবাই ভালোবাসে, সম্মান করে, যে না ওনার মতো, ওনার নাম নিয়ে বলে ওনার মতো লোক হয় না। আজকে সেই মানুষকে বলছে উনি সংবিধানের রক্ষক আর যে ক্যান্ডিডেট তার নেত্রী ভক্ষক। এর উত্তর কিন্তু আপনাদেরকে দিতে হবে। আপনারা হাত তুলে আমাকে বলুন যে এক বাবার মেয়েকে, এক মায়ের মেয়েকে এই অপমানের জবাব আপনারা দিতে সাহায্য করবেন। প্রথম কথা হচ্ছে যে ওনার বাবা একটি সরকারি চাকরির সাথে যুক্ত আছেন বলে আমি জানি। সরকারি চাকরিটাকে না আলাদা রাখুন, প্রথম কথা। বাবার ব্র্যান্ডিংয়ে এখানে সবাই সম্মান করে না, নিশ্চয়ই করবেন, কেন করবেন না? একজন সিনিয়র পুলিশ অফিসার, সেটা তার অফিসিয়াল রেসপন্সিবিলিটি, তার ডেজিগনেশন হিসেবে তার ডিপার্টমেন্টে তিনি সম্মানিত হবেন। কিন্তু দয়া করে নিজের বাবা যে সম্মানের সাথে কাজটা করেছেন, আপনার বাবা চাকরি চুরি, রেশন চুরির টাকা নিশ্চয়ই নেননি, আপনার বাবা নিশ্চয়ই সন্দেশখালীতে মেয়েদের অসম্মান করেননি, আপনার বাবা নিশ্চয়ই এই 1000 দিন ধরে যারা বসে আছে চাকরি প্রার্থী তাদের ডিপ্রাইভড করেননি, আপনার বাবা নিশ্চয়ই ত্রিপল চুরি করেননি। আপনার বাবা একজন সৎসজ্জন পুলিশ অফিসার যাকে ডিপার্টমেন্ট শ্রদ্ধা করে। তো একজন শ্রদ্ধেয় ব্যক্তিকে শ্রদ্ধার জায়গায় রাখুন। আর আপনি যে দলের ব্র্যান্ডিংয়ে দাঁড়াচ্ছেন সেই দল কি কি করেছে, সেই দল কি কি করে, সেইগুলো সম্পর্কে দয়া করে নিজের পরিবারের গায়ে এই কাদা ছোড়াছুড়িটা করবেন না। কারণ আমার বাবা প্রচুর কষ্ট পাচ্ছে, এইসব বলা হচ্ছে, আমার সম্বন্ধে বলা হচ্ছে। দেখুন, ওনার বাবার যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন, ওনার বাবাকে আমার মনে হয় আপনারা সাক্ষাৎকার নিলে তিনি হয়তো এটা বলবেন যে একজন সৎ অফিসার হিসেবে তার নিশ্চয়ই সেদিনও কষ্ট হয়েছিল যখন তিনি দেখেছিলেন হয়তো যে তার কন্যাকে, তার সুযোগ্য কন্যাকে এরকম একটা দুর্নীতিগ্রস্ত দলের হয়ে গলা ফাটাতে হচ্ছে, যেই দল আদ্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে, যার মন্ত্রী থেকে আমলা থেকে রোজ প্রতিদিন হাইকোর্টে যদি 100টা কেস হয়, একটা না একটা কেস থাকছেই যেটা সরকারের দুর্নীতির মোকাবিলা করবার জন্য সেই কেস হিয়ারিং হচ্ছে। ফলে সেই দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। কয়লা চুরি, গরু চুরি, ত্রিপল চুরি, চাকরি চুরি, করাপশান, খুন, পোস্টপোল ভায়োলেন্স, মহিলা নির্যাতন, এই সমস্ত দুর্নীতির বোঝাগুলো যে দলের ওপরে শুধুমাত্র অভিযোগ নয়, অধিকাংশ ক্ষেত্রে প্রমাণিত, কোথাও কোথাও কনভিক্টেড, মন্ত্রীরা জেলে, সেই রকম একটা দলের হয়ে যখন আপনি প্রতিনিধিত্ব করছেন, সেখানেই আপনার যে পরিবারের যে হেরিটেজ, সেই হেরিটেজটা আপনি নষ্ট করছেন।